হুম হুম কি দেখাচ্ছে, কেমন দেখাচ্ছে, দেখা হুম। যাক। লাইভ। আচ্ছা, কিছুক্ষণ ওয়েট করে যাই। আচ্ছা, আপাতত একজনই দেখছেন। হ্যাঁ, আমরা আর খানিকক্ষণ ছজন। একটু ওয়েট করে নিচ্ছি, তারপরে হ্যাঁ, আমরা স্টার্ট একটু করবো। আমরা 15-20 সেকেন্ড একটু ওয়েট করে যাই। আচ্ছা, আমাদের কথা শুনতে অসুবিধা হচ্ছে না আশা করছি কারোর? আহ, যারা শুনছেন তারা যদি একটুখানি একবার হ্যাঁ। একটু কেউ কমেন্ট করেন যে শুনতে পাচ্ছেন কিনা, তাহলে আমরা একটু বুঝতে পারি আর কি। আচ্ছা, আমাদের কথা শোনা যাচ্ছে তো? ওকে, ওকে, ওকে। আচ্ছা, শুভ সন্ধ্যা সকলকে। সময় মতো আমরা লাইভে চলে এসেছি। আমি অভিষেক, এবং আমার সাথে রয়েছে শান্তনু। আজকে আমাদের আলোচনার যে মূল বিষয় উদ্যোগের পক্ষ থেকে আমরা আলোচনা করব বলে ঠিক করেছি, সেটা হচ্ছে আগামী পরশুদিন মিসলেনিয়াস 2019-এর মেন্স হতে চলেছে। এই পরীক্ষাটা বাকি একাধিক পরীক্ষার মেন্সের থেকে, মানে ইভেন ডাব্লিউবিসিএস মেন্সের থেকেও অনেকাংশে আলাদা। মূলত ল্যাঙ্গুয়েজ পেপারের দিক থেকে যদি বলা হয়, সেটা খুব ছোট্ট করে আমি বলে দিই, তারপরে নয় শান্তনু তার কথা রাখবে। সেটা হচ্ছে, এই পরীক্ষাটা আমরা জানি যে 150 করে ফিল আপ, মানে আমাদের তিনটে পার্টে পরীক্ষা হবে, একদিনে তিনটে পরীক্ষা হবে। ডাব্লিউবিসিএস এ কিন্তু আলাদা আলাদা দিন পাওয়া যায় মেন্স এর জন্য। মিসেলিনিয়াস মেন্সে কিন্তু 450 নম্বর একটা সারাদিনে লিখতে হবে, এবং পুরোটাই, এখানে ওএমআর শিটের কোনো ব্যাপার নেই। ইংরাজি, বাংলা, জিএস, এবং জিএস এর মধ্যে ম্যাথস থাকবে। এবং এখানে যেটা মূল জায়গা, কারণ আমরা 2018 সালে যখন 2018 সালের মেন্স যখন 2019 সালে দিয়েছি, পিএসসি মিসেনাস এর কথা বলছি আমরা, সেক্ষেত্রে আমরা যখন মেন্স দিতে গেছি, আমি শান্তনু দুজনেই, তো সেক্ষেত্রে আমাদের মেন্স দেওয়ার সময় আমরা যখন মেন্স দিয়েছি, তখন কিন্তু আমাদের একটা জিনিস খুব ভালোভাবে বুঝেছি, সেটা হচ্ছে যে প্রচন্ড আপ টু ডেট থাকা রেলিভেন্ট ম্যাটার গুলোর উপরে ভিত্তি করে। কারণ মিসলেনিয়াসে কিন্তু এই এখন পারিপার্শ্বিক পরিস্থিতিতে, সেটা বিগত 1 বছর, 8 মাস, 10 মাস, প্রত্যেকটা ক্ষেত্রে কোন বিষয়টা যে কতটা গুরুত্বপূর্ণ, এটা এইভাবে বলাটা একটু মুশকিল। কারণ যে কোনো টপিক থেকে কিন্তু জেনারেল স্টাডিজ এর কোয়েশ্চেন আসবে, স্পেশালি বড় কোয়েশ্চেন গুলো। আর ইংরাজি, তার আগে একটু ম্যাথস নিয়ে বলে দিই। ম্যাথসে বেসিক্যালি যেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে এখানে ওএমআর শিটে ম্যাথস করা আর ডেসক্রিপটিভ ম্যাথস করার মধ্যে যেটা মূল পার্থক্য, আমাকে কিন্তু প্রপার মেথডটা অ্যাপ্লাই করতে হবে। হয়তো ম্যাথের স্ট্যান্ডার্ড হয়তো কম বেশি মডারেটই থাকবে, খুব বেশি কঠিন মোস্ট প্রবাবলি থাকে না মিসেলিনিয়াস মেন্স এর ক্ষেত্রে। মূল যে জায়গা, সেটা হচ্ছে মেন্স দেওয়ার জন্য ম্যাথস এর থেকেও জিএস পেপারে জিএস রাইটিংটা হচ্ছে মূল জায়গা। আর ইংরাজি বাংলার ক্ষেত্রে একই, রাইটিং লেখার পাশাপাশি প্রপার গ্রামার, বাংলা এবং ইংরেজি দুটোই, গ্রামারের সব জায়গা থেকেই কোয়েশ্চেন আসবে। তো সেই জায়গাগুলোকে নিজেকে তৈরি করা। আর আরেকটা জিনিস বলে তারপর আমি শান্তনুর কাছে যাব, সেটা হচ্ছে মিসলেনিয়াসের ক্ষেত্রে, মিসলেনিয়াস মেন্স দেওয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে আমার নিজের লেখার দক্ষতাটা, সেটা ইন জেনারেল যে কোনো টপিকের ওপরে আমি কতটা গুছিয়ে লিখতে পারি, তার থেকেও, সেটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিস, গুছিয়ে লিখতে পারি কিনা, তার বিষয়ে আমি কতটা ওয়াকিবহল সেই বিষয়টা নিয়ে, সেটা নিয়ে আমার মোটামুটি একটা ব্রিফ সাউন্ড নলেজ আছে কিনা। ইন ডেপথ পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ হয়তো আমি নাও করতে পারি, কিন্তু মানে প্রত্যেকটা বিষয়ে অ্যাট র্যান্ডম যে কোনো টপিক যদি আসে, আহ, মানে আমরা বিগত 1 বছর যে কোভিড প্যান্ডেমিকের মধ্যে দিয়ে রয়েছি, কোভিড প্যান্ডেমিক ইটসেলফ একটা এমন জিনিস যেখান থেকে একাধিক টপিকের উপর কোয়েশ্চেন আসতে পারে। সেখান থেকে একটা নির্দিষ্ট
স্পেসিফিক টপিকের উপরে প্রচুর ইনডেপথ নলেজ না থাকলেও আমি মোটামুটি ওয়াকিবহল কিনা, আমি মোটামুটি লিখতে পারি কিনা। আর এই জিএস টপিকটা কিন্তু কেউ যদি বলে আমি বাংলায় লিখতে চাই, সে কিন্তু সম্পূর্ণভাবে বাংলায় লিখতে পারে। কেউ যদি বলে আমি ইংরেজিতে লিখতে চাই, সম্পূর্ণভাবে ইংরেজিতে লিখতে পারে। কিন্তু জিএস এর পুরো পেপারটা কিন্তু একটা ল্যাঙ্গুয়েজে লিখতে হবে, এটা ইনস্ট্রাকশনে দেওয়া থাকবে। আচ্ছা শান্তনু, বল, তুইও মিসেলিনিয়াস দিয়েছিস, মিসেলিনিয়াস ক্র্যাক করেছিস, ইভেন ইন্টারভিউ হয়ে গেছে। তো আজকে হয়তো আমরা ইন্টারভিউ নিয়ে তেমন কিছু আলোচনায় যাবো না, মূলত মিসেলিনিয়াস এর মেইনস এর ব্যাপারে তোর ভাবনা চিন্তা কি? হ্যাঁ, মিসলেনিয়াস মেন পরীক্ষাটা এমন একটা অদ্ভুত পরীক্ষা। মানে এখানে যারা পরীক্ষাতে বসতে যাচ্ছেন তাদেরকে মেইনলি হতে হবে হচ্ছে জ্যাক অফ অল ট্রেড। মানে প্রত্যেকটা টপিক সম্পর্কে একটু নলেজ রাখতে হবে। তো আজকে মানে উল্টোপাল্টা কথা না বলে আজকে স্ট্রেট কাট টপিকে আসি। যে হাতে রয়েছে আর দুদিন, আমি যদি মানে আমাদের হয়তো আজকে মানে একটু লাইভ করতে দেরিও হয়ে গেল। তো দুদিন হাতে রয়েছে, এখন নতুন করে পড়ার কিছু নেই, নতুন করে শেখার কিছু নেই। তো আমরা আজকে যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি যে মানে আমি যদি বিগত মিসেলিনিয়াস প্রিলিমস রেজাল্ট বেরোনোর পর থেকে আজ পর্যন্ত এক লাইনও না পড়ে থাকি, মানে একদম উইদাউট প্রিপারেশন, মানে আমি যেমন ভাবে গিয়েছিলাম আর কি। মানে 7 দিন আগে ডাব্লিউবিসিএস প্রিলিম পরীক্ষা শেষ হয়েছে, তারপরে হঠাৎ তার আগে কালচারাল অফিসার পরীক্ষা শেষ হয়েছিল, হঠাৎ করে মিসেলিনিয়াস মেন পরীক্ষা দিয়ে মানে 7 দিনের গ্যাপে পরীক্ষা দিতে হয়েছিল আগের বছর। তো এবারও ঠিক যদি সেরকম ভাবে ধরে নিই, তাহলে বিনা প্রিপারেশনে আমি কিভাবে মিসেলিনিয়াস দেবো? তো এটার জন্য একটা কথা বলার যে আমি আগে টপিক গুলোতে আসছি যে আমাদের কাছে রয়েছে 150 করে 3টে পেপার। তো এই 3টে পেপার যদি ক্র্যাক করে ইন্টারভিউ হল পর্যন্ত পৌঁছতে হয়, সেক্ষেত্রে উপায় কিন্তু একটা, একটা বলবো না, দুটো। যে একটা পার্ট হচ্ছে 50 মার্কস এর যে অ্যারিথমেটিক পার্টটা থাকে, তাতে হয়তো ডেসক্রিপটিভ মেথডটাই আসে করতে হয়, ঠিক আছে, আমরা সেখানে ওএমআর শিট ব্যবহার করে অঙ্ক করতে অভ্যস্ত, কিন্তু ডেসক্রিপটিভ পার্টটাকে আমাদেরকে একটু রপ্ত করতে হবে, সবাই হয়তো প্র্যাকটিস করেওছে এর মধ্যে। কিন্তু এটুকু বলে দেওয়ার যে যে অঙ্কগুলো আসবে হয়তো 15টা 20টা বা 10টা এরকম যদি কিছু অঙ্ক এসেও থাকে, তো সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, কারণ একদম বেসিক বা মডারেট লেভেলের অ্যাথমেটিক গুলো আসে, ক্লাস 10 লেভেলের অ্যাথমেটিক গুলো আসে। যদিও মিসেলিনিয়াস গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা, কিন্তু একদম ক্লাস 10 লেভেলের কোশ্চেন গুলো থাকছে। তো সেই জায়গাটাতে একটা কথা বলে দিই যে একটা টেকনিক্যালিটি যদি আমি মনে করে নিই যে 5 নম্বর আমার একটা অঙ্কের জন্য বরাদ্দ হয়েছে, তাতে কিন্তু একটা কথা মাধ্যমিকের রুল যেটা এখানে চেক করা হয়, যে 2 নাম্বার থাকবে সঠিক উত্তর বের করার জন্য, আর বাকি পার্টটা যে 2 বা 3 সেইটা থাকবে হচ্ছে স্টেপ বাই স্টেপের জন্য। তাই যতটা পারবে একটু স্টেপ বড় করে লিখবে, মানে এই যে ধরি, অ্যাজাম্পশন বা লেটাস অ্যাজিউম, এই যে টার্ম গুলো, কিংবা ধরো এই যে অতএব, যে সাইন দিয়ে করা, এই ছোটখাটো মানে টেকনিক্যালিটিস গুলো মানে কিন্তু মূলত ব্যাপারটা হচ্ছে এটা মাথায় রাখতে হবে, যিনি এক্সামিনার তার যেন মনে না হয় যেন কোনো স্টেপ জাম্প করা হয়েছে, মূল একদম ব্যাপারটা হচ্ছে এটাই একেবারে। মানে হুম। শর্টকাট ট্রিক তুমি ব্যবহার করতেই পারো। যে তোমার হয়তো মনে হচ্ছে যে হয়তো একটা অঙ্ক এলো, যে হয়তো 10 জন লোক 25 দিনে 3 ঘন্টা করে কাজ করে মানে এক অংশ কাজ করেন, তাই সেই অংশ কাজটা 12 জন লোক 20 দিনে 2 ঘন্টা করে কাজ করে কত অংশ করবেন, এই টাইপের যে M1 D1 W2 যে ফর্মুলা গুলো, এগুলোকে আমরা ব্যবহার করতে পারি, শর্টকাটে কোনো অসুবিধা নেই। কিন্তু শর্টকাটটাকেও এক্সপ্লেন করতে হবে যে আমার M1টা কি, D1টা কি, W1টা কি। এইটুকু যদি এক্সপ্লেন করা যায়, আমি একটা অঙ্কে উত্তর ঠিক করার জন্য 2 পাচ্ছি, লেখার জন্য হয়তো যদি ধরেও নিই আমি যে আমার মানে পুরো ফুল মার্কস পেলাম না, তাতেও কিন্তু আমি একটা সার্টেন নাম্বার ওখান থেকে ক্যারি করবো। এবং সবকটা এবার এখানে একটা অদ্ভুত ছোট্ট টেকনিক্যাল কথা মনে বলে দেওয়া ভালো, যে মানে যে কটা অঙ্ক করতে হয় সব কটা কিন্তু সলভ করতে হয় না। মানে 15টা অঙ্ক থাকলে 10টা করতে হয়, বা 12টা থাকলে 9টা করতে হয়, এরকম একটা ব্যাপার আছে। তাই বুঝে অঙ্কগুলো করবে। যদি মনে হয় যে আমার মাঝে কোনো একটা অঙ্কতে তোমার প্রসেস ছোট মনে হচ্ছে, ঠিক করনি, স্যাটিসফাইড নাও, সেটা কিন্তু যত্ন করে কেটে দিয়ে আসবে। কারণ কিন্তু প্রথম যে কটা করছো সে কটাকেই চেক করা হয়, পরেরটাকে চেক করা হয় না। এবং এই জন্য তোমার শিওর শট 5 নাম্বার চলে যেতে পারে এইটুকু ভুলের জন্য। এই কটা কথা মানে এখানে পুরোপুরি টেকনিক্যাল বিষয় ব্যাপারটা। তো অঙ্কে কম বেশি ভয় পাওয়ার কিন্তু কিছু নেই, যে আমি আর্টসের ছাত্র, আমি কমার্সের ছাত্র, তার জন্য ভয় পাওয়ার কিছু নেই। মাধ্যমিক পর্যন্ত সবাই অঙ্ক করেছি, এবং যে অঙ্কগুলো সরকারি পরীক্ষাতে লাগে সেই অঙ্কগুলোই পরীক্ষাতে আসছে। তো এখান থেকে চেষ্টা করতে হবে যেন 50-এ আমি মিনিমাম 35 to 40 স্কোর করতে পারি, কারণ ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্সে এটা কখনোই আমরা এক্সপেক্ট করবো না যে 50 out of 50 আমরা স্কোর করে আসবো। কোথাও না কোথাও নাম্বার তারা কাটবেন। হয়ে গেল তো, তাহলে এই জায়গাটা আমার চাকরি পাওয়ার একটা মেন জায়গা। দ্বিতীয় জায়গাটা এটা মানে একটু পরে অভিষেক বলে দেবে, বাংলা এবং ইংলিশ গ্রামার। মানে পেপার 1 এবং পেপার 2 এর মধ্যে মোটামুটি 150 মার্কসে যা দেখা গেছে বিগত বছরগুলোতে, 120 মার্কস থাকে হচ্ছে রাইটিং স্কিল,
এবং 30 মার্কস থাকে ইচ। ইংলিশ এবং বাংলা গ্রামার 30 মার্কস থাকে, তার কি কি থাকে সবকিছু এখানে অভিষেক এক্সপ্লেন করবে। কিন্তু ওই 30 মার্কসটাকে আমাকে বাকিচুপ করতে হবে, কারণ কেউ টেকনিক্যাল যায়, মানে কেউ রাইটিং স্কিলে ভালো হতে গিয়ে গ্রামারটাকে নেগলেক্ট করে যায়। কিন্তু গ্রামারটা নেগলেক্ট করলে কিন্তু হবে না, কারণ কি মাধ্যমিক পরীক্ষাতে যখন আগে ছোটবেলায় 200 নম্বরের কোশ্চেন পরীক্ষা হতো, তখন কিন্তু 35 মার্কস পেপার ওয়ান একটা গ্রামার আসতো বাংলায়, এবং সেটা ঠিক করা মানে তুই বাংলা লেটার লেটার পাবে কি পাবে না সেটা তোমার ডিপেন্ড করতো। ওই জায়গাটাকে ফিরিয়ে আনতে হবে যে আমার গ্রামারটাকে, খুব সহজ গ্রামার আসে, সামান্য কিছু বেসিক বইপত্র এদিক ওদিক তোমরা সবাই পড়েছো, সবাই সাবালক, তো এই জায়গাটাকে একটুখানি ঠান্ডা মাথায় করতে হবে। তাহলে আমার টার্গেট এরিয়া হচ্ছে 450-র মধ্যে 110 নাম্বার, যেখানে আমি 110-এর মধ্যে মিনিমাম 100 স্কোর করতে পারি। এইটা যে করবে তার ক্ষেত্রে ওই ইন্টারভিউ হলে 3 জনের সামনে ফেস করার সুযোগ আসবে, বাকিদের ক্ষেত্রে কিন্তু তারা একটু পিছিয়ে যাবে। এই জায়গাটা নিয়ে কিন্তু খুব ভাইটাল জায়গাটা বলতে হবে। তাহলে আমি এবার অভিষেককে দিচ্ছি যে গ্রামারের জায়গাটা আগে একটুখানি পরিষ্কার করে দেওয়া হ্যাঁ, হোক, তারপর আমি আমি একটু, হ্যাঁ আমি একটু বলে নিই ব্যাপারটা। সেটা হচ্ছে অবশ্যই যেটা বিষয় যে ইংরেজিটা ডেসক্রিপটিভ এবং বাংলা ডেসক্রিপটিভ, যেই 150 নম্বর 150 নম্বর 300 নম্বরের ল্যাঙ্গুয়েজ পেপার, তাহলে আমরা যদি একটা জিনিস ভাবি যে ওয়েটেজ ওয়াইজ শুধু ভাষাগত দক্ষতা মানে লেখা এবং গ্রামারটাও অবশ্যই একটা ভাষাগত দক্ষতার মধ্যেই পড়ে, তাহলে 450-র মধ্যে মানে 2/3 অফ দ্য টোটাল মার্কস যদি আমরা ক্যাটাগরিক্যালি ডিভাইড করি বিষয়টাকে, যে 450 নম্বরের মধ্যে শুধু 300 নম্বর আমার ভাষাগত দক্ষতা, আমার স্কিল, আমার এফিসিয়েন্সি, আমার ডেপথ। আমি ডেপথ কথাটা এই জন্যই বললাম যে ইংরেজি গ্রামারের নির্দিষ্ট স্পেসিফিক্যালি যে কোনো জায়গায় ইডিয়মস থেকে কোয়েশ্চেন আসতে পারে, বা লাস্ট ইয়ার ন্যারেশন চেঞ্জ আসেনি বলে এই যে এবারে ন্যারেশন চেঞ্জ দেওয়া হবে না, এই ধরনের কোনো ব্যাপার নেই। প্রিভিয়াস ইয়ার পেপার সলভ করে গেল এক্স্যাক্টলি হুবহু প্রিভিয়াস ইয়ার পেপারে যে গ্রামার এসেছে এইবারে সেই গ্রামারই আসবে, এটা কিন্তু নেসেসারি জায়গা না। মানে ফর এক্সাম্পল বলছি, গত বছর এক কথায় প্রকাশ আমরা পেয়েছিলাম, ঠিক আছে? আমার মনে হয় শান্তনু মনে আছে তো, এইবারও হ্যাঁ, যে এক কথায় প্রকাশও দেবে, এক কথায় প্রকাশের জায়গায় যে বিপরীত শব্দ দেবে না, বা সমচ্চারিত ভিন্নার্থক শব্দ দিতে পারে না, বা কারকের কোয়েশ্চেন দিতে পারে না, এটা কিন্তু নয়। ইংরেজি ক্ষেত্রে ভয়েস চেঞ্জও আসতে পারে, ইডিয়মস এর কোয়েশ্চেন আসতে পারে, বা ওর সাথে সাথে আরো অন্যান্য। নর্মালি 120 নম্বর তো অতি অবশ্যই আমাদেরকে রাইটিং পার্টের যেটা পার্ট সেটা, কিন্তু 30 নম্বরে অবজেক্টিভ জায়গা যেটা, সেখানে ইংরেজি গ্রামারে আপ টু ক্লাস 10 লেভেল অব্দি যেই যেই গ্রামার গুলো আমাদের জানা দরকার, সেই ধরনের অবশ্যই সেখানে এরার থাকবে। একটা সেন্টেন্স কে কারেক্ট করে লিখতে হয়, যেটা আমাদের মনে হয় এসেছিল, যে এরার কারেকশনের জায়গাটা কিন্তু কোথায় এরার সেটা ঠিক না, এরারটা সেন্টেন্সে এরারটাকে আইডেন্টিফাই করে সেই রং সেন্টেন্সটাকে ঠিক করতে দিতে পারে। সেখানে সাবজেক্ট বা এগ্রিমেন্টের ভুল থাকতে পারে, সেখানে টেন্সের ভুল থাকতে পারে, মানে হোয়াট এভার, একটা পার্টিকুলার কোন একটা ফর্মের ভুল থাকতে পারে। তো এই ধরনের জায়গাগুলো থেকে ইংরেজি গ্রামারের ক্ষেত্রে স্পেসিফিক্যালি, যে এই ইংরেজি গ্রামার এবং বাংলা গ্রামার 300 নম্বরের মধ্যে কিন্তু 60 নাম্বার এমন থাকবে যেটা কিন্তু স্কোরিং। একইভাবে জিএস পেপারেও ফুল ফর্ম থেকে শুরু করে শর্ট নোট থেকে শুরু করে সেই জায়গাগুলো কিন্তু কম্পারেটিভলি স্কোরিং। তো 150 নম্বরের পেপার যে পুরোটাই আমাদের ডেসক্রিপটিভ এবং স্কোর করা যায় এখানে, সেটা কিন্তু নয়। 120 নম্বর যেটা ডেসক্রিপটিভ, সেখানে কোনো মতেই কেউ ফুল মার্কস পাবে না, সেটা তো কোনোদিন আশা করা যায় না, এবং প্র্যাকটিক্যালি সেটা সম্ভবও না। কিন্তু গ্রামারের দিকটা মানে বাংলা এবং ইংরাজি, এই দুটো জায়গাতে গ্রামারটা কেউ যদি একটু 9-10-এর বইটা ঠিকঠাক ঝালিয়ে নিতে পারে, সবাই এখানে অলরেডি পড়ে এসেছেন। এর মধ্যে অনেকে আছে যারা অলরেডি 11-12-এও বাংলা ইংরেজি নিয়ে চর্চা করেছেন, বা তারপরেও বাংলা ইংরেজি নিয়ে চর্চা করেছেন। তো যারা করেননি তাদের পক্ষেও এই বিষয়গুলোকে রিঅ্যাকুমুলেট করা যে খুব কঠিন ব্যাপার সেটা কিন্তু নয়। কিন্তু স্পেসিফিক্যালি গ্রামারের যে জায়গাগুলো আমাদের রয়েছে, এই জায়গাটা কিন্তু ভীষণ স্কোরিং, মানে এইটুকুই মূল বলার আর কি। আর অরিজিৎ বিষয় যেটা জিজ্ঞেস করেছেন যে ইংরাজিতে ফুল ফর্ম আপনি যদি ইয়েতে লিখছেন, আহ, উম, ইংরেজিতে যদি লিখছেন, মানে ফর এক্সাম্পল একটা ফুল ফর্ম এলো, ইউনিসেফের ফুল ফর্ম এলো, তো ইউনিসেফের ফুল ফর্ম আপনাকে কিন্তু ইউনিসেফ ইউ দিয়েই লিখতে হবে, ঠিক আছে? ইউনাইটেড নেশন সাচ অ্যান্ড সাচ। এবার ওটাকে যদি আপনি পুরোটা বাংলায় লিখবেন, তাহলে আপনাকে ওই ওর আগেরটা ইউনিসেফটাকে ওই হস্যও ওইভাবে ইউনিসেফ লিখতে হবে, যেটা একটু হয়তো একটু সমস্যার হতে পারে। বা তার থেকে আপনি আমার মনে নর্মাল হয় তার থেকে ফুল ফর্ম গুলো যেহেতু বেসিক্যালি ইংলিশ, তো ইংলিশ সেগুলোকে ইংলিশ এক্স্যাক্টলি, লিখে কোনো দোষ নেই, কারণ আমি নিজে কোনো অসুবিধা লিখেছিলাম নেই। ইংলিশে,
এবং লিখে কিন্তু যখন ইন্টারভিউ বোর্ড ডেসক্রিপটিভ পর্যন্ত চলে রাইটিং আসতে এর পেরেছি। ক্ষেত্রে হ্যাঁ, একেবারেই একেবারেই। তো সেটাই বলার, তো ওইটা খুব মাইনর একটা ইস্যু, সেটাকে নিয়ে খুব একটা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, এটুকু বলতে পারি। আর গ্রামারের ক্ষেত্রে আরেকটা ছোট কথা বলে দিই, সেটা হচ্ছে যে আমরা যেই যেই বিষয়টা আমরা মাথায় রাখি, সেটা হচ্ছে বিশেষ করে ইংরেজি গ্রামারের ক্ষেত্রে, ইংরেজি গ্রামারে কিন্তু বেসিক ইংরেজি গ্রামারের জায়গাগুলো থেকে কোয়েশ্চেন কিন্তু বেশি আসবে। এবার সিনোনিম অ্যান্টোনিম রিলেটেড যে কোয়েশ্চেন গুলো আসবে, সেগুলো আমার জানা হতেও পারে, নাও হতে পারে, কারণ আমি যে প্রত্যেকটা শব্দের synonym জানি বা অ্যান্টোনিম জানি সেটা তো নয়। তো সেক্ষেত্রে সেটা আমি আমার জানার মধ্যে পড়লো ভালো, না পড়লো না পড়লো। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে এখানে নেগেটিভ মার্কিং এ কিন্তু কোনো কনসেপ্ট নেই। তাহলে এখানে আমি যতটুকু পারি, আমি অন্তত বলবো সবাইকে যে কিছু একটা চেষ্টা করে আসতে। ধরো এখানে পুরোটাই ডেসক্রিপটিভ রাইটিং এর জায়গা, এখানে নেগেটিভ মার্কিং এর কোনো স্কোপই নেই আমাদের কাছে। তাহলে আমি কোনো, মানে উই শুড নট লিভ এনি স্টোন আনটার্নড। যতটুকু পারা যায়, যেভাবে পারা যায়, চেষ্টাটা করাটা কিন্তু খুব দরকার। কারণ 450 নাম্বারের মধ্যে যেখানে ডেসক্রিপটিভও আছে, মার্কস পাওয়ার জায়গাও আছে, একেবারেই যে নাম্বার উঠবে সেটা কিন্তু নয়। ঠিক আছে, কাট অফের ব্যাপারটা একটা সম্পূর্ণ অন্য ব্যাপার। এবারেই কিন্তু প্রায় 52% কাট অফ, 53%-এর কাছাকাছি কাট অফ হয়েছে। ঠিক আছে, মানে প্রায় 55%-এর উপরে যদি আমরা ক্যালকুলেট করি, যে 450-র মধ্যে 243, মানে নিয়ার অ্যাবাউট 55%। ঠিক আছে, তো এত মানে পুরো পরীক্ষাটা যেখানে পুরোটাই ডেসক্রিপটিভ ওরিয়েন্টেড পরীক্ষা, সেখানে কিন্তু অনেকটাই কাট অফ কভার করা যায়। তো সেক্ষেত্রে অবভিয়াসলি পিএসসি কেমন নাম্বার দেবে না দেবে সেটা অনেক পরের ব্যাপার, কিন্তু একজন অ্যাসপায়ারেন্ট হিসেবে আমার যেটা মূল ভাবনা থাকা উচিত, যে সারাদিন আমাকে কিন্তু পরীক্ষা দিতে হবে, এইটা একটা মাথায় রাখার জায়গা, যে আমাকে কিন্তু সারাদিন লিখতে হবে। সকালবেলায় পরীক্ষা হবে, আবার একটা গ্যাপ পাওয়া যাবে, আবার একটা গ্যাপ, সেই মানে বাংলা প্রথমে ইংরাজি, তারপরে একটু কিছুক্ষণ পর বাংলা, এবং তারপরে একটা 1-1.5 ঘন্টার গ্যাপ থাকে, এবং তারপরে জেনারেল স্টাডিজ এর পেপারটা হয়। তাই তো শান্তনু, আমি মনে হয় ঠিকই বললাম? জেনারেল একদমই স্টাডিজ এর তাই। পেপারটা আমরা আমরা একেবারে শেষে দুপুর বেলায় মানে দিয়েছি। যত যত বেলা গড়াবে তোমার কিন্তু লেখার ধার এবং মাথার জোর কমবে। এবার সেই একেবারেই তাই, জায়গাটা দাঁড়িয়ে কিছু ছেড়ে আসা যাবে না, কারণ কি একটা লাইন লিখলেও তাতে হাফ নাম্বার দেবে। আচ্ছা, একদমই এই তাই। বিষয়ে একটা কথা একদম। বলি, যে দুটো ব্যাপার থাকে যেটা আমরা একটুখানি বাদ দিয়ে চলে যাই তাড়াহুড়োর হুম। ক্ষেত্রে, যে হুম। ইংলিশে ইডিয়ামস কে ইউজ করে বা ফ্রেজ কে ইউজ করে একটা সেন্টেন্স মানে সেন্টেন্স সেন্টেন্স। তৈরি করতে বলে, এবং বাংলায় প্রবাদ প্রবচনকে ইউজ করে সেন্টেন্স তৈরি করতে বলে। হ্যাঁ, সেখানে হ্যাঁ। যদি ফুল মার্কস থাকে 2, আমি কিন্তু মানেটা লিখে তবে আমি সেন্টেন্স লিখবো, তবে আমি 2 পাবো, আদারওয়াইজ কিন্তু 1 দেবে। এইটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ এটাতে অনেকেই তাড়াহুড়োয় ছেড়ে যাই। তো এটা কিন্তু একটু ঠান্ডা মাথায় করতে হবে, কারণ মানে এই নাম্বার গুলি হচ্ছে আমার তুরুপের তাস, একটুখানি এদিক ওদিক হয়ে যাওয়া মানে কিন্তু 1-2 এর ডিফারেন্সে প্রচুর ছেলে মেয়ে ঢুকে যাবে। আর ডেসক্রিপটিভ পেপার নাম্বার কিন্তু খুব ক্লোজ ক্লোজ হয়, মানে হিউজ ডিফারেন্সের নাম্বার কিন্তু হয় না, ওই ওই হাফ, আড়াই, 2 এর মাঝেই কিন্তু সব মিলিয়ে মিশিয়ে থাকবে। এটা একটা ব্যাপার। একেবারেই তাই। দ্বিতীয় কথা হচ্ছে যে, মানে যদি আমি গ্রামারটাকে স্পেসিফাই করেই নি, যেটা অভিষেক বলছি, যে কারেক্ট দ্য সেন্টেন্স, এটা আমার বাংলাতেও আছে, ইংলিশেও আছে। এরর, আচ্ছা, বাংলার ক্ষেত্রে যেটা কারেক্ট আছে, সেন্টেন্স কারেকশন হয়তো নাও আসতে পারে, আসতে পারে স্পেলিং কারেকশন। এবার হ্যাঁ, বাঙালি হয়ে স্পেলিং কারেকশনটা না পারাটা একটু চাপের, মানে চাপের মানে একটুখানি লজ্জাজনকই। তো সেই জায়গাটা কিন্তু মানে ভুল করলে চলবে না। আর যেটা বলার, যে মানে কারেক্টটা সেন্টেন্সেও কিন্তু আমরা প্রচুর অল্টারনেটিভস পাবো। তাই যদি মনে হয় যে আমার আগেরটা একটু ডাউট লাগছে, ভুল হয়েছে, আমি কিন্তু কেটে দিয়ে পরেরটায় যাব, কারণ কি না হলে কিন্তু পরপর 5টা, পরপর 7টা চেক হয়ে যাবে। এটা একটা হ্যাঁ। জায়গা কিন্তু, মানে এটাকে কোনো মতেই মানে কভার মানে এড়িয়ে যাওয়া যাবে না। এবং বাংলার ক্ষেত্রে একটু বলবো যে সব দেখো, কিন্তু তার মধ্যে বেশি করে দেখো হচ্ছে বা আমার আমার গ্রামার গুলো, মানে হচ্ছে ওই স্পেলিং কারেকশন গুলো। তারপর দেখো তোমরা হচ্ছে যে এক কথায় প্রকাশ যেগুলো রয়েছে সেগুলোকে ভালো করে দেখো। তারপর দেখো হচ্ছে প্রবাদ প্রবচন দিয়ে বাক্য রচনা, এইগুলো কিন্তু মানে এই 3টে টপিক যত বছর মিসলেনিয়াস হচ্ছে মোটামুটি সুস্থভাবে, তো সেই জায়গাটা কিন্তু বারবারই মোটামুটি কম বেশি পরীক্ষায় আসে। মানে যদি মনে করেন যে 30 মার্কসের মধ্যে আমার অ্যাটলিস্ট 15টাও আমি অ্যাটেন্ড করবো, এই 3টে এরিয়া থেকে কিন্তু 15 মার্কস ইন বেঙ্গলি পেপার, সেটা কিন্তু আমরা পেতে পারি। এবং একটু যে কোনো মানে এই বিগত দুদিন আর আর হয়তো একবেলা একদিন সময় আছে, একটু যে কোনো গ্রামার বই খুলে একবার চোখটা বুলিয়ে নাও, দেখবো অনেক জিনিস কমন পেয়ে যাবে। তোমার সবাই পড়েওছো হয়তো, এটা নিয়ে বলার কিছু নেই। আর যেটা বলার, যেখানে একটুখানি এবার আমি টপিক ডিসকাশনে চলে আসছি চট করে, যে ট্রান্সলেশনের ক্ষেত্রে এটা কিন্তু ডাব্লিউবিসিএস ফ্ল্যাগশিপ বা আইসিডিএস এর পরীক্ষার থেকে কিন্তু একটু ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? ব্যাপারটা হচ্ছে যে
ট্রান্সলেশন এখানে থাকে ফুল মার্কস 40, কিন্তু 20 করে দুখানা ট্রান্সলেশন আমাদের করতে হয়। তাই কোনো মতেই কিন্তু চোখ চোখ যেন এড়িয়ে না যায় যে দুটো ট্রান্সলেশন দেখে এনি ওয়ান করে চলে এলাম, তাহলে কিন্তু 20 নম্বর পুরো জলে চলে যাবে। এটা কিন্তু বিগত 2-3টে বছরের প্রশ্ন দেখলে কিন্তু টের পাওয়া যাবে যে ট্রান্সলেশন কিন্তু দুটো করে আসছে। 1 নম্বর, প্রেসি আমরা যেমন শিখেছি যেমন করেছি তেমনই আসবে। এটা আমরা ক্লাসে 20 মার্কস করতাম, এখানে স্যার 40 মার্কসে আসছে। আর রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে সম্পাদকীয় লিখবো নাকি নিউজ পেপার লিখবো, সেটা যা বলে দেবে তাই তাই লিখবে। নিউজ পেপার বললে হয়তো নিউজ পেপার নাও বলতে পারে, শুধু রিপোর্ট বলতে পারে, তাই লিখবে, নিউজ পেপার ফরম্যাটে লিখবে। সম্পাদকীয় বলে সম্পাদকীয় বলে দেবে। ইংলিশের ক্ষেত্রে কিন্তু রিপোর্টে পয়েন্ট দিয়ে দেবে, একটা বড়সড় ভালো পয়েন্ট দিয়ে দেওয়া হয়, একদম মানে কজ এফেক্ট অ্যাকশন টেকেন ইত্যাদি প্রভৃতি একদম এক প্যারাগ্রাফ পয়েন্ট দেওয়া হয়। আর বাংলার ক্ষেত্রে কিন্তু পয়েন্টটা জেনারেলি দেওয়া হয় না। আর ইংলিশের ক্ষেত্রে যেটা বলার, যে হয়তো একটা কমন টপিক যা চোখের সামনে ঘটছে বা একটা ইন জেনারেল টপিক তাকে নিয়ে প্রশ্ন করা হচ্ছে, কিন্তু বাংলার ক্ষেত্রে টপিকটা একটু হাইপোথেটিক্যাল, একটুখানি মানে প্রতিবেদন, সম্পাদকীয় প্রতিবেদন ঘেঁষা টপিক আসে, তাই তাকে সেইভাবে লিখতে। তো এখানে যদিও এটা মানে সিলেবাস হিসেবে বলা উচিত না, মানে যে এগুলোই আসবে বা এগুলোই থাকবে এটা বলার কোনো স্কোপ নেই, তবু কয়েকটা টপিক আমরা এখানে চুজ করেছি, যেটা হয়তো অভিষেক আমাকে একটুখানি সাপোর্ট করবে। হুম। আমি কয়েকটা টপিক একটু বলছি। যে ধরো যে কোনো রকম ডিজাস্টার, সেটা বন্যা হতে পারে, ফ্লাড হতে পারে, মানে ফায়ার হতে পারে, এই যে উত্তরাখণ্ডে ব্রিজ ব্রিজ ভেঙে গেল, নৌকোডুবি হতে পারে, বাস দুর্ঘটনা হতে পারে, হোয়াট এভার মেবি। এবং সেই জাতীয় ডিজাস্টার এবং মানে ডিজাস্টার অ্যাক্সিডেন্ট এবং তাদের মিটিগেশন, এই ব্যাপারটা নিয়ে একটা যে কোনো নিউজ পেপার রিপোর্ট তোমাদেরকে দিতেই পারে, আকছার পরীক্ষাতে আসে। আচ্ছা, তারপরে ধরো যেটা এই বাজারের সবচেয়ে বার্নিং হট টপিক, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার প্রকল্প। তাই দুয়ারে সরকার প্রকল্প এবং এটা করতে গিয়ে জিএস পেপারটাও একটা জায়গায় চলে আসবে। কিরকম না, জিএস পেপারে একটা 10 মার্কসের জায়গা থাকে সরকারি প্রকল্প কত সালে কত তারিখে শুরু হয়েছে, এটা একটা ব্যাপার থাকে। এবং এই দুয়ারে সরকার প্রকল্পের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের প্রায় 17 থেকে 18টা প্রকল্প রয়েছে। এই প্রত্যেকটা প্রকল্প কত সালে কোথায় শুরু হয়েছে, কোন কোন সালে স্টার্ট করা হয়েছে, ফ্রম টিল 2011 টু টিল ডেট, তো সেটা কিন্তু জেনে যাওয়াটা উচিত, কারণ একদম বার্নিং টপিক। এবং দুয়ারে সরকার বা পাড়ায় পাড়ায় সমাধানে কিন্তু সবকটা প্রকল্পকেই কিন্তু একসঙ্গে দেখা হচ্ছে। তাই এটা নিয়ে তোমাদের যেমন একটা রিপোর্ট রাইটিং আসতে পারে, এগুলোর প্রকল্পগুলোকে নিয়ে কিন্তু জিএস পেপারের যে পার্টটাতে প্রকল্পগুলোর ফুল ফর্ম থাকে সেটাও কিন্তু আসতে পারে। এটা কিন্তু একটু একটু দেখে নেবে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে প্রকল্পগুলো পাবো কোথায়। প্রকল্পগুলো পাবো হচ্ছে তোমার www.gov.in, এই যে ওয়েবসাইটটা আছে, বা সিএমও, ওই যে ওয়েবসাইট মানে গুগলে সিএমও ওয়েস্ট বেঙ্গল লিখে টাইপ করলে যে ওয়েবসাইটটা পাওয়া যায়, তাতেই দেখবে বাংলার প্রকল্পগুলো একদম একটা ট্যাব করে দেওয়া আছে, সেখান থেকে ইন ডিটেল পিডিএফ করা আছে সব, মানে অনেকগুলো তথ্য দিয়ে অত পড়তে হবে না, শুধু সাল তারিখ পড়ে নিও, কি ব্যাপার খায় না মাথায় দেয় পড়ে নিও, তাহলে তোমার লেখার কন্টেন্ট বাড়বে। এর থেকে বেশি আর কিছু হবে না। 3 নম্বর টপিক হিসেবে আমরা এখানে বলতেই পারি যে কোভিড তো এতদিন হলো, কোভিড নিয়ে, কোভিড গাইডলাইন, প্যান্ডেমিক, হ্যান ত্যান, এটা ওটা সেটা নিয়ে বিভিন্ন পরীক্ষা আমরা কোশ্চেন পেয়ে গেছি, লার্কশিপ আইসিডিএস পেয়ে গেছি। তো এবার হচ্ছে কোভিড ভ্যাকসিন এবং তার জনমানসে তার অ্যাকসেপ্টেন্স। কারণ অনেকেই হয়তো ভাবছেন যে কোভিড ভ্যাকসিনে হয়তো ভ্যাকসিন নেই, জল টল মেশানো আছে, গঙ্গা জল দেওয়া আছে। তো সেই সব বিষয় নিয়ে মানুষের মধ্যে একটা দোলাচল রয়েছে, নেবো না নেবো না। এই জাতীয় কন্টেন্ট নিয়ে কিন্তু একটা রিপোর্ট আমরা বাংলা ইংলিশে কোথাও না কোথাও এক্সপেক্ট করতে পারি। একদম যেহেতু একদম বার্নিং ইস্যুস, ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে গেছে, কোন কোন কোম্পানি দিচ্ছে একটু জানবো, ইন্ডিয়াতে কবে থেকে দেওয়া শুরু হয়েছে, কারা পাচ্ছেন প্রথমে, কিভাবে পাচ্ছেন, এই টুকটাক লজিক গুলো তুমি যদি জেনে যাও না, তোমার দেখবে কিছু জানতে হবে না, কিছু লিখতে হবে না, শুধু স্টেপ বাই স্টেপ পয়েন্ট গুলোকে সাজিয়ে যাও, দেখো 10টা লাইন তৈরি হয়ে যাবে, পার লাইনে 10টা করে 15টা করে ওয়ার্ড, আউট অফ 200 তোমার 150খানা লাইন ওয়ার্ড তোমার এখানেই কভার হয়ে গেল। তোমাকে বেসিক্যালি কিচ্ছু জানতে হবে না, চোখটা আর কানটা খোলা রাখো। রাস্তায় যেতে যেতে, পরীক্ষার হলে যাওয়ার পথে, রাস্তাঘাটে সাইনবোর্ড হ্যান ত্যান যা দেখবে সেগুলোকে তুমি কন্টেন্টের মধ্যে ইনপুট করো, তোমার কিন্তু সেটাই তোমার কাজে দেবে এবং তোমাকে সেটা চেক করা হবে। আচ্ছা, এরপরে আমরা যেটা বলতে পারি যে এই রিসেন্টলি কৃষি বিল সংক্রান্ত যে ঝামেলাটা ভারতবর্ষে চলছে, সেটা কিন্তু একটা বার্নিং ইস্যু হতে পারে, কারণ তার সম্পর্কে হয়তো কৃষি বিল কবে প্রথম আসে, বা কৃষি বিল বা ওই যে কৃষক আন্দোলন সংক্রান্ত টুকটাক কোশ্চেন জিএস পেপারে থাকতে পারে, কিংবা ধরো যে কৃষি বিপ্লব গুলো ইন্ডিয়াতে হয়েছে তার সাল তারিখ গুলো জিজ্ঞাসা করতে পারে, বা জিএস পেপারের মধ্যে থেকে কৃষি বিপ্লবের যারা মানে পাইনিয়ার, যে যেমন ধরো এম এস স্বামীনাথন বা ভার্গিস কুরিয়েন, এই যে নামগুলো আমরা পাচ্ছি, এই জায়গাগুলো
তুমি যদি ইনপুটস দাও না লেখার মধ্যে, দেখবে মানে এটা আমি কোনটা জায়গাটায় বলছি, যদি আমরা রিপোর্টে নাও পাই, দেখবে জিএস পেপার মানে যেটা আমাদের একদম শেষ বেলায় পরীক্ষা দিতে হবে 100 নম্বরের জিএস পেপার, তাতে ফার্স্ট সেকশনটাতে একটা 20 নম্বরের কোশ্চেন থাকে আর চারটে 15 নম্বরের কোশ্চেন থাকে। এবার তার মধ্যে প্রেজেন্ট ডে টপিক গুলোই কিন্তু ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলের প্রেজেন্ট ডে টপিক গুলো আসে। এবং তুমি যদি, এবং আমি ধরে নিচ্ছি আমি কিচ্ছু জানি না, কিন্তু তোমাকে ব্যাপারটা হচ্ছে যে ওই জায়গাটা যদি তুমি এই ছোটখাটো টপিক গুলো রেলিভেন্স বুঝে একটা করে কিওয়ার্ড ইনপুট করতে পারো না, তোমার লেখাটা কিন্তু দাম বাড়বে। মানে তুমি একদম জিরো নলেজ, কিন্তু মানে তুমি একটা দুটো করে পয়েন্ট ইনপুট করলে, তো সেই জায়গাটা কিন্তু তোমার লেখার ইম্পর্টেন্সটা বাড়বে। এবং সেখানে তুমি অ্যাটলিস্ট করে 20তে তো 20 কেউ পায় না, 20তে যদি 10 নাও পাও, 5 7 8, এটা তো এক্সপেক্ট করতেই পারি। এরকম 5 7 8 অ্যাড করতে করতেই তো আমরা মানে বেশ অনেকটা নাম্বার স্কোর করতে পারি। তো এই জায়গাটা মাথায় রাখতে হবে। আর তাছাড়া যদি আমি পরের টপিক একটা বলি, যে ধরো এই যে কৃষি বিল ইত্যাদি প্রভৃতি হ্যান ত্যান নিয়ে বিদেশের বিভিন্ন বিখ্যাত মানে চরিত্ররা কমেন্ট করছেন সোশ্যাল মিডিয়াতে, তাদেরকে কাউন্টার করা হচ্ছে, তাদেরকে সাপোর্ট করা হচ্ছে। এই সোশ্যাল মিডিয়া এবং জনমানসিকতার প্রভাব বা ফেক নিউজ ছড়ানোর সোশ্যাল মিডিয়া বা প্রোপাগান্ডা ছড়ানোর সোশ্যাল মিডিয়ার যে প্রভাব, মানে ভালো দিক খারাপ দিক, এটা নিয়ে একটা তুলনামূলক একটা একটা মানে ডিসকাশন তোমাকে মানে অ্যাজ আ রিপোর্ট করতে দিতেই পারে, এটা আসতেই পারে। তাছাড়া একটা বার্নিং ইস্যু আমার যেটা মনে হয়, যে ধরো মানে খুব কমন টপিকের মধ্যে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প, মানে 14ই ফেব্রুয়ারি কলকাতা শহর জুড়ে বহু ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত হওয়ার কথা। এবং সেগুলো পিএসসি এখন যা ট্রেন্ড, মানে একদম চোখ কান খুলে রেখে পিএসসি কোশ্চেন করে, এবং পিএসসি যারা প্রশ্নকর্তা তারাও আর কি মানে খুব ওয়াকিবহাল বিষয়গুলো সম্পর্কে। তাই ওই জাতীয় প্রশ্ন আসতেই পারে। ব্লাড ডোনেশন ক্যাম্প, ফুল ফুল মেলা ইত্যাদি প্রভৃতি যা শুরু হচ্ছে আস্তে আস্তে। তারপর ধরো হচ্ছে এই যে উত্তরাখণ্ড ডিজাস্টার হলো, সেটা সেটা হয়তো আসবে না একদম বার্নিং ইস্যু, কারণ তারাই কোশ্চেন করা কমপ্লিট। কিন্তু কেন হলো, এই যে গ্লোবাল ওয়ার্মিংটা এই যে যত ডিজাস্টারের মেন কারণ হিসেবে তৈরি হচ্ছে, তো এই গ্লোবাল ওয়ার্মিং সংক্রান্ত একটা তুল্যমূল্য বিচার করে একটা সম্পাদকীয় কোষে কিছু একটা লিখতে দিতে পারে। তারপরে তোমার ধরে আসতে পারে বিগত 12ই ফেব্রুয়ারি মানে আজকের দিন থেকে সমস্ত স্কুলগুলো রিওপেন হচ্ছে। তো আফটার কোভিড প্যান্ডেমিক মানে এডুকেশন সিস্টেমের উপরে কোভিড এর যে প্রভাবটা পড়েছে, যে চেঞ্জটা এসছে, লার্জ স্কেল চেঞ্জটা এসছে, সেটা আমরা জিএস পেপারে পেতে পারি। তার মধ্যে ন্যাশনাল এডুকেশন পলিসি তৈরি হয়েছে, তাকে ইনপুট করে আমরা কিছু লিখতে পারি। আর তার সঙ্গে হচ্ছে যে স্কুলগুলো খুললো, হাউ দ্য স্কুলস আর গোয়িং টু মিটিগেট দ্য আপকামিং প্রবলেমস রিগার্ডিং কোভিড মানে স্প্রেড, হ্যাঁ, মানে কোভিডকে। মূল ব্যাপারটা হচ্ছে যে পোস্ট কোভিড সিনারিওর উপরে বেস করে এখন একদম আমাদের শিক্ষা ব্যবস্থা কিভাবে আবার ঘুরে দাঁড়াবে, সেটা বাংলাতেও আসতে পারে। ঠিক আছে, মানে অবশ্যই। কোয়েশ্চেনটাকে যদি বাংলাতে, যেহেতু জিএস পেপারে কিন্তু কোয়েশ্চেনটা বাংলা ইংরেজি দুটো ল্যাঙ্গুয়েজেই থাকবে, সেটা নিয়ে চিন্তা নেই। এবং বিভিন্ন ধরনের কোশ্চেন, যে আমাদের অর্থনীতি শুধু যে শিক্ষার ক্ষেত্রে আসবে, স্বাস্থ্যের ক্ষেত্রে আসবে সেটা না, যে অর্থনৈতিক দিক থেকে পোস্ট মানে উত্তর কোভিড পরিস্থিতিতে আমাদের নাগরিকদের আহ, ভাবনা চিন্তা কিভাবে তারা তাদের মধ্যে প্রকাশ করবে, সেটা নিয়ে আমরা কিছু একটা যদি লেখা আসতে পারে, বা যদি ইন্ডিভিজুয়াল চিন্তা ভাবনা বাদ দিয়ে যে আমরা এই ব্যাপারটাকে এই যে ইন জেনারেল এই যে থটটাকে, সেটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব, মানে কাইন্ড অফ আর্টিকেল লিখে যে আমার ভাবনার মধ্যে দিয়ে আমি কিভাবে প্রকাশ করব, সেটা একটা যে কোনো ধরনের টপিকের উপর আসতেই পারে, যেটা শান্তনু বলছিল। আর আরেকটা ছোট্ট যদি আমি একটু বলে দিই, সেটা হচ্ছে যে টাইমের যে বিষয়, ঠিক আছে, টাইমের যে বিষয়টা সেটা হচ্ছে যে যেহেতু গ্রামার গুলো করতে খুব একটা সময় থাকবে না, তো সেক্ষেত্রে যে রাইটিং এর যে জায়গাগুলো, এটাতে কিন্তু মার্কস কম্পারেটিভলি অনেক বেশি। মানে একটা 15 নম্বরের রাইটিং এর জন্য যেই সময়টা, হয়তো ওই 15 নম্বরের রাইটিং এরই একই সময় দিয়ে কিন্তু কেউ 40 নম্বরের একটা রাইটিং লিখতে পারছে। তো সেই জায়গাটা কিন্তু নাম্বারের ওয়েটেজটা অনেকটা বেশি। তো সেক্ষেত্রে আহ যে কেউ যদি ঠিকঠাক করে লেখে, তার কিন্তু, বিশেষ করে যদি আমি ক্লার্কশিপের সাথে কম্পেয়ার করি বা ইন জেনারেল যদি আমি একটা রাইটিং লিখছি বাংলা এবং ইংরেজিতে, তো একটা স্পেসিফিক ওয়েতে অবশ্যই তাতে আমাকে তো কন্টিনিউয়াস লিখেই যেতে হবে তেমন কোনো ব্যাপার না, কিন্তু সারাদিন লেখার জন্য কিন্তু আমাকে একটা এই মেন্টাল সেট আপ নিয়ে লিখতে হবে, যে আমাকে সারাদিন একই ফ্লোতে লিখে যেতে হবে। আমার মনে হয় টাইম ম্যানেজমেন্টটা খুব বেশি ইস্যু হবে না, কারণ যারা পরীক্ষা দিতে যাবেন তারা সারাদিন ওই মানসিকতা নিয়েই পরীক্ষা দিতে যাবেন, যে আমাকে আজকে সারাদিন লিখতে হবে, মানে একটা স্ট্রেচ আমাকে লিখতে হবে, মাঝে অবশ্যই কিছুক্ষণের গ্যাপ পাওয়া যাবে,
ওই অ্যাটেস্টেজ লেখার যে স্ট্যামিনাটা, সেটাই কোথাও না কোথাও ওই কনফিডেন্সটাকে বাড়িয়ে দেবে, যেখানে যে ওই টাইম ম্যানেজমেন্টের ইস্যুটা খুব একটা প্রবলেম হবে না। তো আমরা প্রায় আমাদের আলোচনা শেষের দিকে চলে এসেছি। হ্যাঁ, মানে এই বিষয়ে এবারে একটা কথা বলি যে হ্যাঁ, যদি আমি 1.5 ঘন্টাকে একটা টাইম ধরি, আমার রাইটিং ধরে স্কিলে নিন। মানে মানে পেপার 1 এবং 2 তে 1.5 ঘন্টা সময় দেওয়া হয়। তো গ্রামারে হুম। 30 মার্কস কভার করতে ম্যাক্সিমাম 15 মিনিটস টাইম লাগার কথা, ম্যাক্সিমাম। আর বাকি রইলো আমার হাতে 2খানা ট্রান্সলেশন, একটা প্রেসি, একটা রিপোর্ট। এবার এটাকে আমি 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে ভেঙে নাও, তোমার যেমন সুবিধে। আমার মনে হয় ট্রান্সলেশনটা দিয়ে শুরু করা উচিত, কারণ কি খুব একটা বড় হয় না, 4 থেকে 5 লাইন, 7 থেকে 8 লাইন এটুকু দেবে, একদম মোটামুটি একটা ঠিকঠাক ট্রান্সলেশন দেওয়া হয়। তো এই জায়গাটাকে ভেঙে নাও যে আমি ঠিক কতটা টাইম বেসিকে দেবো, কতটা টাইম রিপোর্টকে দেবো, কতটা টাইম ট্রান্সলেশনকে দেবো, কিন্তু আমাকে সবকটা শেষ করতে হবে, সবকটা ছুঁয়ে আসতে হবে। এই জায়গাটা একটা কথা। আর একটা আশার কথা এই যে বর্তমান পিএসসি পরীক্ষাগুলোতে দেখতে পাওয়া যাচ্ছে ডেসক্রিপটিভ পেপারও হিউজ কাট অফ যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ একটু সামান্য ঠিক করে লিখলে, আমি যদি ফরম্যাটটা মেনটেন করি, যা চেয়েছে সেইটুকু কথাগুলো মেনশন করে দিয়ে আসি, ইংলিশ রিপোর্ট যদি আমি টপিক না জানি, যে পয়েন্ট গুলো আমাকে দেবে পয়েন্ট গুলোকে বাক্য রচনা করে বসিয়ে দিয়ে আসি, পিএসসি কিন্তু 48 থেকে 55% নাম্বার দিচ্ছে। এবং এই জায়গাটা যোগ করে করে দেখো, তোমার একটা সুন্দর নাম্বার চলে আসবে, যে আপনার কিন্তু কিছু নেই। তো এইখানে, আচ্ছা, আর আমরা বেশ কিছু টপিক গুলো নিয়ে কথা বলছিলাম। তো সেখানে ওই ফার্ম বিল প্রোটেস্টটা নিয়ে আমরা শেষ করলাম, তারপরে একটা ইম্পর্টেন্ট টপিক আসতেই পারে, এটা হয়তো জিএসএ এলো কিংবা রিপোর্টে এলো, যে মাঝখানে সবজি, ফসল ইত্যাদির দাম হিউজ পরিমাণে বেড়েছিল, এবং তেলের দাম 100 টাকা ছুঁয়েছে প্রায়। মানে এই যে অস্বাভাবিক প্রাইস রাইজটা, মানে কোভিড উত্তর পরিস্থিতিতে যেখানে লোকের হাতে চাকরি নেই, কাজ নেই, সেখানে হাউ ক্যান দে মিটিগেট, মানে কি বলবো, এরকম মানে একটা অদ্ভুত প্রাইস হাইক, এরকম গোছের প্রশ্ন কিন্তু তোমরা ফেস করতে পারো। তো যেটা বলার আমার মানে মানে রাইটিং স্কিল পেপার 1 পেপার 2 আমরা কম বেশি সবাই পারবো, গ্রামার টামার পড়েছি, লিখতে পারবো, ট্রান্সলেশন জানি, রিপোর্ট জানি, সব জানি। কিন্তু ম্যাথের পেপারটা নিয়েও প্রবলেম নেই। কিন্তু জিএস পেপারে আমি ঠিক কোন কোন জায়গাটাকে কভার করবো, ছোট জায়গাটায় আসি। মানে 20 + 60, মানে হচ্ছে 80 নম্বর থাকবে আমার ডেসক্রিপটিভ পার্ট, আর বাকি 70 নম্বর থাকবে যে ছোট ছোট কোশ্চেন। তার মধ্যে আমি যেটা হচ্ছে যে এই মুহূর্তে আমরা যা দেখতে পারি, বিভিন্ন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল এজেন্সি গুলোর ফুল ফর্ম, সেগুলো আসতে পারে, মানে একটা জায়গা রয়েছে। তারপরে হচ্ছে বিভিন্ন সরকারি প্রজেক্ট, সেগুলো কোন সময় শুরু হয়েছে এবং কোন ডেটে শুরু হয়েছে, সেই জায়গাটাকে মনে রাখতে হবে। তারপরে হচ্ছে যে পশ্চিমবঙ্গের ব্যাপারে ছোটখাটো, মানে এখানে কি হয় না, সরকারি প্রজেক্ট গুলোর পরেও কিছু শর্ট কোশ্চেন থাকে, সেগুলো স্পোর্টস জিকে সংক্রান্ত কিছু প্রশ্ন থাকে। যেমন 2019 সালের মানে 18 মেনের প্রশ্ন এসেছিল যে উইথ হুইচ স্পোর্ট দ্য টার্ম ব্যাক অ্যালি ইজ অ্যাসোসিয়েটেড, বা উইথ হুইচ গেম দ্য করবিলিয়ন কাপ ইজ অ্যাসোসিয়েটেড। এটা যে কোনো জিকে বইয়ের পেছনের পাতায় লিস্ট থাকে যে এই খেলার জন্য এই এই পুরস্কার, এই 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 কাপটা এর সঙ্গে যুক্ত। যেমন বেটন কাপ, হকি, ডুরান্ড কাপ, ফুটবল, এই যে লিস্টটা রয়েছে, এইগুলো কিন্তু ছোটখাটো লিস্ট। আর একটা কথা মনে রাখো যে এখানে কিন্তু ব্যারেজ সংক্রান্ত বা ব্রিজ বা ওই ব্রিজ টানেল সংক্রান্ত একটা প্রশ্ন করার ঝোঁক কিন্তু পিএসসির আছে। তাই সেখানে রিসেন্ট পাস্টে যে কটা ব্যারেজ টানেল ইত্যাদি তৈরি হয়েছে, সেগুলো একটু দেখে যেও, তাদের ডিটেল গুলো পড়ে যেও, কোথা থেকে কোথায়, কোন নদীর ওপরে কাকে কানেক্ট করছে, দৈর্ঘ্য কত, আর কে উদ্বোধন করেছেন, কোথাও না কোথাও জায়গাটা কিন্তু এখানে এখানে ইনপুট হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমার মোটামুটি একটা জায়গা। এবার মানে আমি 70 নম্বর নিয়ে কথা বললাম, বাট হোয়াট অ্যাবাউট দা 80? আমাকে তো অ্যাটেন্ড করতে হবে। তো এখানে দেখো, আমি একটা ছোট্ট কোশ্চেন আমি আগের বারে পড়ে শোনাচ্ছি, যে state the genesis of the recent Rohingya problem in Myanmar with reference to the role of United Nations and its broader socio-political significance in the context of rehabilitation of the refugees। মানে আগের বছর রোহিঙ্গা ইস্যু নিয়ে যে একটা বড় ঝামেলা হয়, এবং কিছু রোহিঙ্গা মায়ানমার থেকে বাংলাদেশে হয়ে ভারতবর্ষে পালিয়ে এসছে, এবং ইউএস বা ইউএন এর পক্ষ থেকে তাদেরকে সাপোর্ট করা হয়, মায়ানমারের বিপক্ষে যাওয়া হয়। এগুলো হয়তো আমরা জানতে নাও পারি, আমার দরকার নেই জানার। আমি কি করব? তোমরা একটু চোখ কান ঠান্ডা মাথায় বসে ভাববে, ইতিহাস, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স এবং ইকোনমিক্স, এই 4টে চ্যাপ্টারে আমরা কি কি পড়েছি। তাহলে ইতিহাসে আমরা আগে বিভিন্ন দেশ থেকে অন্য দেশে মানুষের যাওয়া বা আসা দেখেছি। ভূগোলের ব্যাপারটাকে আমরা দেখি যে এক জায়গা থেকে অন্য জায়গাতে মাইগ্রেশন হয়। পলিটির মধ্যে আমরা সিটিজেনশিপ বলে একটা পার্ট করি, সেই পার্টের যদি আর্টিকেল গুলোকে করতে পারি, এবং একটা দেশ থেকে অন্য দেশে লোক ঢুকে পড়লে
সেই এবং যে দেশে ঢুকছে তার ইকোনমির উপরে কি ইম্প্যাক্ট পড়ে এটা আমরা ইকোনমি থেকে বুঝতে পারি। তাহলে ইকোনমি পার্ট থেকে আমি 3 লাইন লিখবো, পলিটি থেকে দুখানা আর্টিকেল যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে গুঁজে দেবো, ভূগোল থেকে একটা ইনস্ট্যান্স দেবো, ইতিহাস থেকে একটা ইনস্ট্যান্স দেবো। আমি যা যা পড়েছি যদি একদম ব্ল্যাঙ্ক থাকি টপিকটার বিষয়, একটু পড়ে গোদা বাংলায় বুঝবো যে ভাই কি বলতে চেয়েছে, এবার সেইগুলো মনে করবো ইতিহাসে তাতে কি পড়েছি, ভূগোলে তাতে কি পড়েছি, পলিটিক্যাল সায়েন্সে কি পড়লাম, ইকোনমিক্সে কি পড়লাম, এর থেকে তুমি এখানে শুধু পয়েন্ট ইনপুট করো, তাতে দেখবে যে তোমার কিন্তু 30 থেকে 40% মার্কস পাওয়া কেউ আটকাতে পারবে না, জাস্ট জাস্ট কেউ আটকাতে পারবে না। এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। এবং এটা আমি নিজে অ্যাপ্লাই করেছি ভাই। এটা এটা আমি একদম একদম ব্র্যান্ড নিউ, মানে একদম নিজস্ব ব্যক্তিগত এক্সপিরিয়েন্স বলছি কথাটা। ফাইন। তাহলে আমাদের এখানে সামনে প্রচুর টপিক আছে, এই যে ইউএস ইলেকশন হলো, সেখানে ট্রাম্পকে ইমপিচ করার ব্যাপার হচ্ছে, ট্রাম্পকে ইমপিচ করার ব্যাপার লিখতে গিয়ে আমরা ভারতীয় প্রেসিডেন্টের ইমপিচ করার পদ্ধতি যদি 1 লাইন ঢুকিয়ে দিই তাতে কিন্তু ক্ষতি কিচ্ছু হবে না, বরং তোমার লেখাটার ধার বাড়বে। এই জায়গাটা মনে করে নাও, একটু ঠান্ডা মাথায় ভাববে। হ্যাঁ, তোমার হাতে টাইম কিন্তু শর্ট হতেই পারে, কিন্তু তুমি যদি প্রতিটা আননোন কোশ্চেনকে 2 থেকে 3 মিনিট দাও, খাতার পেছনে রাফ করে নাও যে আমি এটা 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 পয়েন্ট গুলো লিখবো, দেখবে তোমার কিন্তু অনেকটা বেটার জায়গা হবে। আচ্ছা, তো এবারে কথা হচ্ছে যে যদি তুমি ডেসক্রিপটিভ লিখতে না পারো, তাহলে ব্যাপারটাকে একটা স্টার্টিং দেবে যে আমার এইটা এই ব্যাপার, এটা এই ব্যাপার, এটা এই ব্যাপার। তারপরে 1 2 3 4 করে পয়েন্টে লিখবে, কিন্তু মাইন্ডেড পয়েন্টটা একটা গোটা সেন্টেন্সে লিখতে হবে। পয়েন্ট করে লিখে দাও, আমার মানে একদম মানে রচনা লেখার দরকার নেই। তারপরে ব্যাপারটাকে এন্ড করো, তাহলে দেখবে তোমার একটা স্ট্রাকচার তৈরি হলো, এবং সেটা কিন্তু তোমার 50% স্কোর কারেক্ট মানে কালেক্ট করে নিয়ে আসার জন্য যথেষ্ট, একটা যে কোনো আননোন টপিকের ক্ষেত্রে। ফাইন। আচ্ছা, এখানে একজন প্রশ্ন করছো অরুণ সরকার, ফুল ফর্ম, ডেট আর ওয়ান লাইনারের অ্যাপ্রোচ কি হবে? ফুল ফর্ম গুলো তুমি যে কোনো জিকে বইতে দেখবে একটা ইন্টারন্যাশনাল এজেন্সিজ বা ন্যাশনাল এজেন্সিজ বলে রয়েছে, এবং গুগলে যে কোনো একটা ওয়েবসাইটে তুমি তুমি ধরো ব্যাংকাস আড্ডা বলো বা অ্যাফেয়ার্স ক্লাউড বলো ইত্যাদি প্রভৃতি ওয়েবসাইটে ফুল ফর্মের একটা লিস্ট পাওয়া যায়, একটুখানি চোখটা বুলিয়ে নাও। এবং ফুল ফর্ম পড়তে পড়তে তাদের পাশেই তাদের গঠনগত সালগুলো থাকে, সেই জায়গাটাকেও দেখে নাও। আর হচ্ছে ওয়ান লাইনার যে কোশ্চেন গুলো থাকছে সেগুলোতে কিছু কোশ্চেন থাকবে হয়তো 1 থেকে 2টা কোশ্চেন ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে পেতে পারো। তো এই ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে যে কোশ্চেনটা পাচ্ছ সেটাকে অ্যাটেম্প করতে করতেই হবে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ডেভেলপমেন্টাল ওয়ার্কস, যেমন ধরো যে ব্রিজ গোছের কিছু বস্তু, যেমন আগেরবার একটা কোশ্চেন ছিল আসান ব্যারেজ কোন নদীর উপরে অবস্থিত, এটা সেই বছরের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। এই বছরও এরকম জাতীয় কিছু, যে এই ধরো অটো টানেল তৈরি হচ্ছে, বা বিভিন্ন জায়গাতে সোলার প্যানেল ইত্যাদি প্রভৃতি তৈরি করা হচ্ছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল কি নেতাজি মেমোরিয়াল করা হলো, নাম পাল্টানো কথা বলা হচ্ছে, বা কলকাতা বন্দরের নাম শ্যামাপ্রসাদ মুখার্জি বন্ধ করে দেওয়া হয়েছে 150 বছর উপলক্ষে। এই যে টার্মগুলো ছোটখাটো কথা, এইগুলো একটুখানি পরীক্ষা হলে যদি মনে পড়ে, যেখানে পারবে একটু একটু ইনপুট করতে, ক্ষতি নেই কিন্তু তার। আই হোপ আমি যে যে কথাটা বললাম যে আমি যদি একদম ব্ল্যাঙ্ক মাথা নিয়ে যাই, 1 লাইনও না পড়ে থাকি, হতেই পারে আমার শরীর খারাপ, আমার বাড়িতে সমস্যা, আমার পড়া হয়নি, পড়তে ইচ্ছে করছে না, কিন্তু পরীক্ষাতে যেতে হবে। তবুও তুমি ঠান্ডা মাথায় প্রতিটা কোশ্চেনকে অ্যাটেম্প করে আসো না নিজের মতো করে, দেখবে একটা হিউজ চান্স ক্রিয়েট হয়। এবং তুমি তুরুপের কাজ কোথায় না, আমি অঙ্ক পারি, আমি বাংলা গ্রামার পারি, আমি ইংরেজি গ্রামারটা পারি, এই তিনটে যদি এই তিনটাকে ফুল দমে করো, বাংলা ইংলিশ পেপারটাকে ফাটিয়ে করো, কারণ ওখানে তোমার জানার বা না জানার কিছু নেই। যদি টপিক মনে না পড়ে, ইতিহাস থেকে, ভূগোল থেকে, পলিটি থেকে, ইকোনমি থেকে টেনে ঢোকাও। আর জিএস পেপারে 70 নম্বর তুমি অ্যাটেন্ড করতে পারবে, শর্ট ফর্ম, ফুল ফর্ম, ওয়ান লাইনার ইত্যাদি প্রভৃতি। কিন্তু ওই 80 নম্বরের পার্টটাতেও কিন্তু তোমার ওই জায়গাটায় তুমি অ্যাটেন্ড করবে। ফাইন। আশা করি আমি তোমাদেরকে বলাতে পারলাম যে আমি বিনা প্রিপারেশনে কিভাবে পরীক্ষা দিতে যাব। এবার আমি অভিষেককে ফিরিয়ে দিচ্ছি, যে অভিষেক ব্যাপারটাকে যদি কিছু সাম আপ করো। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার ডেটাটা একটু প্রবলেম করছে, যার জন্য এনিওয়েজ ঠিক আছে, আমি ওই জন্য একটু ভিডিওটা অফ করে রেখেছিলাম। হ্যাঁ, শান্তনু অলরেডি বেশিরভাগ কথাই বলে দিয়েছে। দের ইজ হার্ডলি এনিথিং মোর টু সে, আই গেস। কারণ অলরেডি এই ডেসক্রিপটিভ পরীক্ষা, যে কোনো ডেসক্রিপটিভ পরীক্ষা আমি বারবার মনে করি যে এখানে হচ্ছে ওই অন দ্যাট গিভেন ডে, ওই দিনে আমি কতটা, যত না আমি আগে প্রিপারেশন করেছি, পড়াশোনা করেছি, সেটাকে ওই ওএমআর শিট দিয়ে রিপ্রেজেন্ট করা আমার স্কিলটাকে, আর সেই জিনিসটাকে লিখে বোঝানো আমার প্রিপারেশন কি, আমি কতটা কি পড়াশোনা করেছি, এই দুটোর মধ্যে অনেকটাই পার্থক্য থেকে যায়। তো এটুকুই বলতে পারি যে এটাও একটা ভীষণ এমন পরীক্ষা, এমন পরিস্থিতির পরীক্ষা, যেখানে আমাকে ওই লেখার মধ্যে দিয়ে আমার স্কিলটাকে দেখাতে হবে যে আমি চারিদিক দিকে কতটা
ওয়াকিবহল, কতটা আমি ওয়েল কনসার্নড অ্যাজ অ্যান অ্যাসপাইরেন্ট। কারণ আমি পরবর্তী ক্ষেত্রে আরেকটা কথা, ছোট কথা বলে দিই, যেটা মূল জায়গাটা মিসলিনিয়াস, এই জায়গাটা কেন করা হয়, কারণ মিসলিনিয়াসের যে পোস্ট গুলো, সেগুলো হচ্ছে যে আহ, বিভিন্ন দপ্তরে, আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল দিয়ে বলছি। যেমন ধরুন মিসলেনিয়াসে সাবঅর্ডিনেট লেবার সার্ভিসে মিনিমাম ওয়েজেস ইন্সপেক্টর আছে, তো আমি লেবার ল সম্পর্কে জানি কিনা, বা আমার চারিদিক থেকে এই বিষয়গুলো সম্পর্কে আমি কনজিউমার ওয়েলফেয়ার অফিসার যদি হই, আমি আরটিআই সম্পর্কে বুঝি কিনা, কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট সম্পর্কে জানি কিনা। তো এই বিষয়গুলো জানার জন্য অ্যাডমিনিস্ট্রেশন ওয়াইজ আমাকে ভবিষ্যতে যে কোনো ধরনের কাজে আমাকে পোস্টিং দেওয়া হতে পারে মিসেলিনিয়াস এর থ্রু দিয়ে। এখন আমরা ভ্যাকেন্সি জানি না এক্স্যাক্টলি কিসে কত ভ্যাকেন্সি আছে। তো মিনওয়াইল যে বিষয়টা খুব ছোট করে বলতে গেলে, যে আমাকে আহ, আক্ষরিক অর্থেই মিসলেনিয়াস অ্যাসপেক্টস এর আহ, কি বলবো, জ্ঞানের অধিকারী হতে হবে। ঠিক আছে, প্র্যাকটিক্যালি কোট যেটা আনকোট আমরা প্রথমেই মিসলেনিয়াস। বললাম যে জ্যাক অফ অল ট্রেড, আমি কিছু না জানি কিন্তু আমি একদমই, যা যা একদমই, দেবে সব লিখে আসবো। তাতে আমি একদমই মানে রাম বললে শ্যামের নাম লিখে আসবো, শ্যাম বললে মোহনের নাম লিখে আসবো, কিন্তু লিখে আসবো। এটা লিখে হচ্ছে আসবো, এটা হচ্ছে একদমই তাই, করতে পারে। আর একদমই তাই। দেখো আহ ধরো এখানে কি হচ্ছে, মানে এখানে ব্যাপারটা হচ্ছে কি বলতো, তুমি যদি কিছু না জানো, তোমাকে যদি লেখার মুনশিয়ানা তোমার থাকে, তুমি তুমি হুম ব্যাপারটাকে মেরে দিয়ে বেরিয়ে যাবে। আমি ছোট্ট এক্সাম্পল দিচ্ছি এক লাইন, মানে একটা একটা ওয়ার্ডের মধ্যে। যে ধরো আমাদের ভারতবর্ষের কুসংস্কার নিয়ে একটা 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 তো এসছে, একটা প্রতিবেদন দিয়েছে, বাংলা হোক বা ইংলিশে হোক। তো তুমি ধরো এখানে শুরু করলে যে দেয়ার ইজ টু পার্ট অফ ইন্ডিয়া, ওয়ান ইন্ডিয়া ইন লাইট অ্যান্ড অ্যানাদার ইন্ডিয়া ইন ডার্কনেস। এটা দিয়ে তুমি তুমি শুরু করছো। And the people who reside in the darkness, they are nothing but the people inside the a rooster coop. এই রুস্টার কুপ কথাটার অর্থ হচ্ছে মুরগির খাঁচা, আমি চাইলেও মুক্তি পেতে পারি না। এই যে ছোটখাটো টার্মিনোলজি তুমি যদি ব্যবহার করছো, এই টার্মটা তোমাকে নাম্বারটা পাল্টে দেবে। এবং এটা ওখানে কি বল, তুমি যদি দেখো বেশি লেখার জায়গা নেই, 200টা ওয়ার্ড, ম্যাক্সিমাম 250 পর্যন্ত আমরা যেতে পারি, ম্যাক্সিমাম 40 মার্কসের জন্য। তো সেখানে তোমার 40 মার্কস যখন তোমায় দিচ্ছে, তখন তোমার দুটো জিনিস দেখে নেবে। একটা হচ্ছে তুমি ঠিক ফরম্যাটে লিখছো কিনা, এবং ঠিক টপিকে লিখছো কিনা, এবং টপিকটাকে একটা ভদ্রস্থ ভাষায় রিপ্রেজেন্ট করতে পারছো কিনা। এই তিনটে যদি তোমার থাকে, একটু বেটার ভাষায় যদি তুমি লিখতে পারো, তোমার অন্য জায়গার থেকে অনেকটা বেরিয়ে যাবে। কারণ প্রতিটা প্রতিটা কোশ্চেনে যদি তুমি এখন দুই 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 করে বেশি পাও, নিজে হিসেব করে নাও যে তুমি অ্যাভারেজের থেকে কতটা এগিয়ে আছো। একজন এখানে প্রশ্ন করলেন যে ইংলিশের অ্যাপ্রোচ কি হবে। ইংলিশের ক্ষেত্রে আমি যেটা আমরা বারবার বলে থাকি, নির্ভুল লেখা লিখতে হবে। ইংলিশ বাংলা গ্রামার ঠিক রাখো, স্পেলিং ঠিক রাখো, ছোট সেন্টেন্সে লেখো, টু দা পয়েন্ট লেখো, এবং যদি পারো, যদি জানো, তাহলে একটু বেটার ওয়ার্ড ইউজ করো, একটু বেটার ভাবে রিপ্রেজেন্ট করো। এর থেকে আর কিন্তু কিছু বলার নেই, কারণ হাতে আর 24 ঘন্টা ম্যাক্সিমাম নেই। তো এই জায়গাতে দাঁড়িয়ে নতুন করে কিছু বলার নেই, শুধু আজকে কালকে তোমাদের কাজ হবে প্রজেক্টস গুলোকে একবার দেখে নাও, যে আমাদের কি কি প্রজেক্ট হয়েছে, কি কি কোন কোন সালে হচ্ছে বা কিভাবে হচ্ছে, বা এই যে টপিক গুলো নিয়ে আমার কথা বললাম, সেই টপিক গুলোকে নিয়ে একবার একবার একটুখানি এদিক ওদিক করে নাও। আশা করি তোমরা সবাই ভালো করে পারবে। কারণ আমরা যখন অন্তত ইন্টারভিউ পর্যন্ত পৌঁছতে পেরেছি বিনা মানে প্রায় বিনা প্রিপারেশনই, তো তোমরাও পারবে। অভিষেক, একেবারেই তাই, কারণ আমার একেবারেই তাই, যেটা শান্তনু বলেছে যে নিজের অন দ্যাট গিভেন লেখাটা। কারণ আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে গেলে, যেমন শান্তনু বলল যে তখন যেহেতু আমাদের এলডিএ সিলেকশন লিস্ট বেরিয়ে গেছিল, তখন ভীষণ ভাবে, মানে আমার ব্যক্তিগত দিক থেকে, কারণ নিয়ে ব্যস্ত ছিলাম আমরা, কেউ একদমই তাই, সময় দিতে পারিনি। একেবারেই তাই, একেবারেই তাই। কারণ তখন আমি জয়নিং যেহেতু পাইনি, কারণ আমাদের এটা মেন্স হয়েছিল জানুয়ারি মাসে, আমি জয়েন করি মার্চ মাসে চাকরিতে। তো তখন ওই পুলিশ ভেরিফিকেশন, মেডিকেল, এই নিয়ে প্রচন্ড দৌড়াদৌড়ি করেছি। তো যে প্রচুর প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে গেছিলাম সেটা কিন্তু নয়। তবুও আহ আমি এবং শান্তনু দুজনেই মেন্স ক্র্যাক করেছি, এবং দুজনে ইন্টারভিউ হয়ে গেছে। তো সেক্ষেত্রে যদি লেখার ফর দক্ষতাটা গাইড আমার মনে হয়। ইনফরমেশন আমি একটু বলে দিই, আমি মেন হুম, পেপারে 25 নম্বর ছেড়ে এসেছিলাম, লিখতে পারিনি। আচ্ছা, তো সেক্ষেত্রে আমাদের এবং কিন্তু ওই এবং একটাই আমি জায়গা বলা। জেনারেল, একদমই। যে আমার হ্যাঁ, আমরা কিন্তু দুই। আমার দুই জেনারেল কাস্ট, এবং আমি 25 নম্বর ছেড়ে এসেছিলাম। হ্যাঁ, সেটাই। তো এটাই আর কি জায়গা। যাই হোক, আর আর বেশি কিছু বলার নেই। সকলকে শুভেচ্ছা রইলো উদ্যোগের পক্ষ থেকে, যে পরশু দিন একদমই তাই। পরীক্ষা সবাইকার ভীষণ ভালো হোক। এবং সকলকে শুভরাত্রি জানিয়ে আজকে আমাদের সেশনটা শুধু এখানেই একটাই শেষ কথা আমি করছি। বলে শেষ করবো যে হুম। মানে হ্যাঁ। একদম প্রেশার নেওয়ার কিচ্ছু নেই। হুম। একদম নর্মাল পরীক্ষার মতো করে যাও, ধরে নাও যে যে তুমি বেস্ট। এবার একেবারে। তারপর সঠিকভাবে লিখে এসো, যা চাইছে সেইটুকু লিখে এসো, না পারলে গল্প দিয়ে লিখে এসো। তো
তোমাকে 2, 3 যা হোক দেবে, কিন্তু 0 দেবে না। 0 থেকে 2 পাওয়া বেটার। মানে 25 নম্বর ছেড়ে এসে আমি ব্যাপারটা এখন ইন্টারভিউ দিয়ে আফসোস হয় যে কেন 25 নম্বর ছেড়ে এসেছিলাম, সেটা হয়তো হয়তো এফেক্ট করলেও করতে পারে। এই সেই জায়গাটা যেন আফসোসের জায়গা না থাকে। না থাকে ঠিক আছে, একেবারেই। ঠিক আছে, তাহলে আশা সকলকে করি আমরা শুভরাত্রি, ধন্যবাদ। মানে বোঝাতে পারলাম। তো আমাদের পক্ষ থেকে, উদ্যোগের পক্ষ থেকে সকলকে শুভরাত্রি, ধন্যবাদ। অনেক ধন্যবাদ।